সেদিন সেই প্লেনই ওড়েনি। এবার আমি চলে যাচ্ছি ওই কার্টনি ইয়াংসের ব্রিটিশ রিপোর্টে। সেখানে বলা হচ্ছে হবিবুর রহমান ওই প্লেনে 4 সেপ্টেম্বর 1945 প্লেনে চলেছে, ফুকুওকা গেছিল ওই প্লেনে চলে, গোয়েন্দা রিপোর্ট। অর্থাৎ যে হবিবুর রহমান এত আহত হয়ে এত কিছু হয়েছিল 4 সেপ্টেম্বর ওই ভেঙে যাওয়া বিমানে করে যাচ্ছেন, কাদের রিপোর্ট? ব্রিটিশ গোয়েন্দা রিপোর্ট। তারা একজন সাধু, একজন সন্ন্যাসী উত্তরবঙ্গে বসে আছেন, তিনি কি করে জানবেন সেই প্লেন আকাশে ওড়েনি? বলছেন লগবুক দেখো, বেরিয়ে যাবে। আরেকটা বলছি, ভগবানজির কক্ষে পাওয়া গেছে ওই শৌলবাড়ি আশ্রমের যে আরতি হতো, ওম বুদ্ধায় নম, যিশুয় নম, খ্রিস্টায় নম, কৃষ্ণায় নম, তার যে প্রুফ কপিটা ওনার কক্ষে পাওয়া গেছে। আর কানেকশন ডক্টর পবিত্রমোহন রায়, একজন তার সুপ্রিম কমান্ডারকে চিনতে 2 ঘন্টার বেশি সময় লাগা উচিত না, উনি 2.5 দিন স্টে করলেন। কেন? মালহোত্রার সঙ্গে 2.5 দিন। উত্তরচাঁদ মালহোত্রা বলছেন যে সাধুজি বাংলায় কথা বলছেন ডক্টর রায়ের সঙ্গে, পবিত্রমোহন রায়ের সঙ্গে, খুব দুজনে হাসছেন। দেখা গেল কানেক্টিং লিঙ্ক, সেই পবিত্রমোহন রায়কে আমরা ফৈজাবাদে দেখতে পাচ্ছি। দুর্ভাগ্য, এর মধ্যে আমরা বিচ্ছিন্ন করে ফেলছি নেতাজি গবেষণার নামে। একটা হোলিস্টিক অ্যাপ্রোচ দরকার। ভগবানজি নিজে বলছেন বিয়ের গল্প মিথ্যা, 100টা প্রমাণ আছে ওটা মিথ্যা। নিজে আচ্ছা একটা কথা বলি খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বড় হয়তো দাবিদার পরিবার, ডিএনএ টেস্ট করো। যখন মুখার্জি কমিশন রান করছে, আমি নামটা বলেই দিচ্ছি, হামবুর্গ থেকে অমিয় বসুর ছেলে সূর্যকুমার বসু একটা এফিডেভিট দিয়েছে। আপনারা জানেন এফিডেভিটটা লিগাল, সেই এফিডেভিটের কপি আছে। সেই কপিতে পরিষ্কার বলা হচ্ছে অ্যানিটা প্যাফের ব্লাড স্যাম্পেল যেন নেওয়া না হয়, সেটা সুভাষচন্দ্র বসুর সঙ্গে মিলবে না। এরপরে আমাদের সঙ্গে আইনি লড়াই করতে আসবেন ওনারা, পারবেন না, টিকবে না, লিগালি টিকবে না। কেন? তখন গুমনাই বাবার দাঁতের টেস্টে রক্ত চাওয়া হচ্ছিল। ফলে কিছু কমপ্লিট এভিডেন্স আছে। আমি একটু অফবিট কথা বললাম, আমি বোধহয় 20 মিনিট অতিক্রম করে ফেলেছি মনে হচ্ছে। হ্যাঁ, সুতরাং আর আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না, প্রশ্ন থাকলে করবেন। আর আবার সেই আমার এটা যাই বলুন, আমি সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। আর শ্রদ্ধা জানাতে গেলে বারবার ভেসে আসে ওই সব যাদের আমার ছোটোবেলায় আজাদ হিন্দের লোকজনের সঙ্গে সম্পর্ক ছিল। ক্যাপ্টেন বিপুল কুমার সরকার, ঝাঁসি রেজিমেন্টের প্রতিমাদিনী, যার পাটা নষ্ট হয়ে গেছিল, আনন্দ ছিলেন, তারা চলে গেছেন সবাই। ছোটোবেলায় তো সুযোগ হয়েছিল, তাদের মুখে অনেক কথা শুনেছি। তাই আজাদ হিন্দের শহীদদের জন্য আর একবার আমরা জয়ধ্বনি দিই, বলুন জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। নমস্কার। অসংখ্য ধন্যবাদ জয়ন্তদা। যে সমস্ত বিপ্লবী আজাদি সেনানীদের নাম নিলেন, যে মঞ্চে আজকে ওনারা বসে আছেন, একটা সময় এই মঞ্চ আলোকিত করে গেছেন ওনারা। আমি সরাসরি এবার প্রশ্ন উত্তরের আসরে যাব। আপনাদের দর্শক আসনে যারা আছেন, কেউ যদি প্রশ্ন করতে থাকে পারেন বা একটু হাত তুলবেন, আমি এটা দেবো। আচ্ছা, অলরেডি 2টো প্রশ্ন আমাকে একজন লিখে দিয়েছে, 2-3টে প্রশ্ন। দেখা যাক, প্রথম আমি এনার কাছে যাচ্ছি। নামটা বলবেন? আপনি বলুন না, প্রশ্ন ঠিক নয়, আমি একটা কথা বলি, প্রশ্ন নয়। আচ্ছা বলুন। অধমের নাম কল্যাণ কুমার চক্রবর্তী। আমি একদম সর্বপ্রথম যিনি বক্তব্য রেখেছেন তার কথার পরিপ্রেক্ষিতে 2-1টি কথা বলব। সেটি হচ্ছে যে ন্যারেটিভটা খাড়া করা হয়ে থাকে যে বঙ্গদেশ থেকেই, আমি বাংলা বলছি না, কনসাসলি বলছিল বাংলা, বঙ্গদেশ, যে বঙ্গদেশ থেকে নাকি ব্রিটিশ শাসনের সূচনা হয়েছে। এখানে যেই ন্যারেটিভটা দাঁড় করানো হচ্ছে, এটা সম্পূর্ণ হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত, এবং এর সপক্ষে আমি বলবো বঙ্গদেশ বা তৎকালীন যেটা বাংলা বলা হতো, সুবে বাংলা, এখানকার যে নবাব ছিলেন সিরাজউদ্দৌলা, তো তিনি কিন্তু সেই সুবে বাংলা বা আমাদের যা আমরা পরবর্তীকালে বাংলা বলে পরিচিত হয়েছি আমরা, এখানকার নবাব ছিলেন।
তো তিনি কিন্তু বাঙালি নন, বঙ্গভূমিজাত তিনি নন। তাঁর পূর্বপুরুষ তাজিকিস্তানের মানুষ। এবং যে মীর মোহাম্মদ জাফর আলী খাঁ, যেটা নাকি বলা হয়ে থাকে যে তিনি ব্রিটিশ শাসন আনয়ন তথা সিরাজের শাসন অবসানে বড় ভূমিকা নিয়েছেন, তিনিও কিন্তু তার পূর্বপুরুষ ইরাকের মানুষ। এবারে আরও চলে আসি, আমরা যারা এইসব নামের সঙ্গে অত্যন্ত পরিচিত, উমিচাঁদ, জগৎ শেখ ইত্যাদি, এরাও কিন্তু অবাঙালি ছিলেন। সুতরাং যে ন্যারেটিভ খাড়া করা হয় একপাক্ষিকভাবে বাঙালি জাতিকে কালিমালিপ্ত করার জন্য, আমি এর বিরোধিতা করতে চাই যে এই ন্যারেটিভ বন্ধ হোক। 1, 2 দ্বিতীয়ত হচ্ছে যে দেশের যারা মানুষ, তাদের প্রতি যেভাবে বরাবর বঞ্চনা করা হয়েছে, তাদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চনা করা হয়েছে, যেটার প্রতিফলন আরও দেখতে পাওয়া যায় দ্বিতীয় মহাযুদ্ধের পরবর্তীকালে যে চার্টার প্লেনে করে আমাদের জওয়াহরলাল নেহেরু নামক সেই মহামান্য ভদ্রলোক সিঙ্গাপুরে যান, ভোপালের নবাবের চার্টার প্লেনে। সেখানেও কিন্তু এটা আমরা সবাই অনেকেই জানি যে দুটো ব্যাপারে তাকে বলা হয় যে মানে স্কটল্যান্ড ইয়ার্ড এখনো পর্যন্ত সুভাষ বোস মারা গিয়েছে এমন কোনো পাইনি, অতএব সুভাষ বোস ফিরে এলে তুমি কে প্রাইম মিনিস্টার হবে, তুমি না সুভাষ? এটা হলো 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন ছিল যে ধরে নাও বঙ্গ ভাগ হলো না, ভারত ভাগ হলো না, তাহলে হু উইল কন্ট্রিবিউট দ্য প্রাইম মিনিস্টারশিপ অফ ইন্ডিয়া, বেঙ্গল আর ইউপি, তৎকালীন ইউনাইটেড প্রভিন্স? এই হচ্ছে আমার এই ইয়েটা আর কি, মানে খেই ধরে বলা আর কি। আর যেই মহামানব আরেকজন এখানে নাম ছবি দেখতে পাচ্ছি, তাঁরও কিন্তু মৃত্যুদিন আমরা কদিন আগে বেরিয়ে এসেছি, 21শে জানুয়ারি 1945। এই মানুষটা নিয়েও কোনো রকম উচ্চবাচ্য আমরা কোনো স্তরে দেখতে পাই না, না রাজ্য স্তরে না কেন্দ্রীয় স্তরে, কোনোভাবেই নয়। মোটামুটিভাবে আমি এখানে অনেকক্ষণ ধরে সভা চলছে, আমার সংক্ষিপ্ত যেটা বলার ছিল সেটুকু শুধু আপনাদের সামনে তুলে ধরলাম। ধন্যবাদ। ধন্যবাদ। যেহেতু আপনি আমার বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই কথাটা বললেন, আপনাকে একটা ক্লারিফিকেশন দিই। আপনি ঠিক কথাই বলেছেন, ন্যারেটিভ তৈরি করা হয়। আমি এখানে আমার রিডিং বলিনি আপনাকে, ভগবান যে একই কথা বলেছিলেন সেটাই আপনি বলেছেন। তিনি বলেছিলেন বাংলাকেই দোষ দেওয়া হয়, তার মানে বাংলা দোষী তাকে তিনি বলেননি। বাংলাকেই দোষ দেওয়া হয় যেখানে সাহেবদের পত্তন করিয়ে দেওয়ার জন্য, এটা বলেছিলেন। আর আমি নিজে আজকাল যারা ভারত চর্চা করছেন, খুব যারা ইন্ডোলজি নিয়ে খুব গবেষণা করছেন এবং একটা হিন্দু জাতীয়তা তুলে ধরার চেষ্টা করছেন, তাদের মধ্যে একটা নাকশিট কোনো ব্যাপার দেখি বাঙালিদের সম্পর্কে। এই মানসিকতা তাদের মধ্যে আছে। আর আপনার সাথে কথার সাথে আরেকটা কথা সংযোজন করি, সেটা হচ্ছে যে ঠিকই নবাবরা তো বিদেশের লোক তো বটেই, কিন্তু যেহেতু এখানে কলকাতা শহর পত্তন করা হলো, কলকাতা পত্তন করা হলো এবং ব্যবসা থেকে ধীরে 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 শাসন ব্যবস্থাটা ইংরেজদের হাতে চলে আসতে আরম্ভ করলো, বাঙালি যে এলিট যেটাকে বলা যায়, তখন আসলে অনেক অনেক ব্যাপার আছে। মানে আমরা মনে করি যে ভারত একদম নিরক্ষর ছিল, এটা ইংরেজদের তৈরি করা একটা গল্প। ভারত ভীষণই স্বাক্ষর ছিল, এবং শিক্ষক এবং আচার্যদের মধ্যে যেমন উচ্চ শ্রেণীর মানুষ থাকতেন, তেমনি দলিতরাও থাকতেন যারা আচার্য। শিক্ষকদের ছেড়ে ছাত্রছাত্রীর কথা ভুলেই যাচ্ছে। যখন ইংরেজি ভাষাটা চাপানো হলো, তারপরেই তখনই স্বাক্ষর এবং নিরক্ষরের সেন্সাসটা নিতে আরম্ভ করলো ইংরেজরা। এটা মজাটা এখানে 5%, মানে প্রায় 90%-এর ওপরে সাক্ষরতা থেকে 5% সাক্ষরতা নেমে এলো ইংরেজি ভাষাটা চাপিয়ে দেওয়ার পরে। তো যাই হোক, ওই যে বাঙালিকে বা ভারতবর্ষকে আস্তে আস্তে ইংরেজি শিখিয়ে ওদের দোকানদারিটা করতে হবে। আমি দোকান চালাতে গেলে আমার তো ক্লার্ক দরকার। একটু কম কথা বলবেন জয়ন্তদা,
জয়ন্তদা একটু কম কথা বলবেন কি? কানের কাছে না বড় অসুবিধা হচ্ছে। আপনারা বলার সময় কিন্তু আমি একটু কথা বলিনি, একটা শব্দ বলি। তো যখন ওদের চাপিয়ে দেওয়া হচ্ছে অঙ্কটা করার জন্য, ইংরেজিটা শেখার জন্য, চিঠিপত্র লেখার জন্য, ওদের ব্যবসাটা করার জন্য, যেহেতু এইখানে তখন ইংরেজদের শাসনটা মূলত ক্যাপিটাল হয়ে উঠছে, তাই জন্য ওরা দলে 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 বাঙালিদেরকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করিয়ে, আর বাঙালি ব্রেনটাও ছিল, বিশেষ করে ব্রাহ্মণদের বেশি করে করতে আরম্ভ করলো। এই থেকেই একটা আইডিয়া পরে তৈরি হতে আরম্ভ করলো যে বাঙালিরা কম্প্রোমাইজ করেছে ইংরেজদের সাথে। এই অনেক জটিল একটা ইতিহাস রয়েছে, এই ব্যাপারটা হতে আরম্ভ করলো। আর বাঙালিরা তো বঞ্চিত হয়েছে বটেই, পার্টিশনটাই তো একটা বদমাইশ, ওটাই তো একটা চক্রান্ত, ওটাই তো একটা মানে ইংরেজদের সাথে আমাদের ভারতীয় যে ব্রাউন শাইনরা কোঅপারেট করে ওই কাজটা করেছে। একদিকে আমাদের বুদ্ধি, এই বাংলার বঙ্গভূমির যে বুদ্ধি ওইটাকে ভাঙো, একদিকে আমাদের বল, পাঞ্জাবের যে আমাদের বল শৌর্য যেটা, সেটাকে ভাঙো, একদম দুর্বল করে দাও। এখান থেকে তো প্রাথমিক স্টার্টিংটা এখান থেকেই হচ্ছে, ধর্মীয় মেরুকরণটা তো পরে। নমস্কার, আমার নাম শুভদীপ। মঞ্চে উপবিষ্ট যারা আছেন তাদেরকে আমার প্রণাম। মহারাজ, আপনাকে প্রণাম জানাই। আমার প্রশ্নটা একটু অন্যরকম। আমার প্রশ্নটা কাকে প্রশ্ন করছি একটু জিজ্ঞেস বলে আপনাকেই করছি মহারাজ। প্রশ্নটা একটু অন্যরকম। আজ 2026-এ দাঁড়িয়ে তো পৃথিবী খুব উত্তাল হয়ে আছে জিওপলিটিক্যালি। আমার পাশের দেশ মানে বাংলাদেশ জ্বলছে। আমেরিকার সাম্রাজ্যবাদ এক এক করে ভেনেজুয়েলা, ইরান, গ্রিনল্যান্ড দখল করার একটা আগ্রাসী মনোভাব নিয়েছে। মহাকালের তো কিছুই অগোচর নন, মহাকাল মানে নেতাজি, কোনো কিছুই তো অগোচর নন তার কাছে। তো এখানে কি তার কোনো মাস্টার প্ল্যান আছে বলে আপনার মনে হয়? এটা আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, উনি এখনো আত্মপ্রকাশ করছেন না কেন? দ্বিতীয়টা আগে বলি। আত্মপ্রকাশ করলে তোমার কি সুবিধা হবে? তুমি কি করবে তখন? তাই না? তিনি আত্মপ্রকাশ করলেন, তিনি কি আদৌ নেতাজি, নাকি তিনি আদৌ নেতাজি নন, নাকি তিনি ফ্রড, নাকি এটা একটা পাবলিসিটি, নাকি এর পেছনে বিজেপি, এর পেছনে কংগ্রেস? হ্যাঁ, এই তো চলবে সারা ভারতবর্ষ জুড়ে। আত্মপ্রকাশ করলে তুমি আমি কি করব? তাই না? পর্দার আড়াল থেকেই তো ভালো কাজ হচ্ছে। আমি তো ধরো তোমার আমার যে বক্তব্যটা রেখেছিলাম তাতে এই যে আমি ন্যাশনালিজম বনাম সেকুলারিজম, এই যে ন্যারেটিভটা তৈরি হয়েছে, সামনে এসে করেননি তো তিনি। আমি তোমাকে বললাম তো, জঙ্গলে বসে গোপনে নিজে নিজে প্রিপ্রিন্ট তৈরি করেছেন, তার সাথে অনেকে দেখা করেছেন। এই একটু আগেই জয়ন্ত চৌধুরী বলছিলেন যে তার কাছে প্রণব মুখার্জি দেখা করতে যেমন গেছেন, তেমন ভারতীয় আর্মি মিলিটারি অফিসারও তার সাথে দেখা করতে গেছেন। রোজ রাত্রিবেলা তার গাড়ি এসে দাঁড়াতো, বড় বড় বেশ সিক্রেটলি, সব গোপনে। একজন সাধুর কাছে আসছি, একজন মহাত্মার কাছে আসছি, যে মুখ দেখান না, তাই না? মুখ দেখালে সুবিধাটা কি হতো তখন? বরং সারা দেশ উত্তাল হতো, এখনো হবে, দেশে আগুন জ্বলে যাবে একদম সঙ্গে সঙ্গে। কারণ নেতাজি যাতে না আসতে পারেন, নেতাজি যাতে আত্মপ্রকাশ না করেন, সেই শক্তিটাতে ভীষণভাবেই কাজ করছে, এক নম্বর। দু নম্বর হচ্ছে, হ্যাঁ অবশ্যই তিনি তো ভারতবর্ষ দিয়ে শুরু করেছিলেন। সত্যি কথা বলতে কি, তিনি বাংলা এবং বাংলা থেকে একটা শাক্ত বৈষ্ণবদের যে শক্তি, শাক্ত এবং বৈষ্ণব শক্তি যে মিলিত শক্তি, এটাই সবচেয়ে বড় বাংলার সুবিধে। এটা বারবার সুভাষচন্দ্র বসু বলতেন, নেতাজি বলতেন। সেখান থেকে শুরু করেছেন, সেখান থেকেই ভারত মাতা করতে 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 এশিয়ার লিবারেটর হয়ে গেলেন তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। করতে হবে পুরো বিশ্বটাই এখন সম্পূর্ণভাবেই বলতে পারো এই মহাকালের খেলা চলছে। তিনি বারবার বলেওছেন, সর্বত্র আমার লোক রয়েছে। এমনকি যাদের আমরা মনে করছি যে ভীষণ শয়তান, সেখানেও কিন্তু তার লোক লুকিয়ে রয়েছে। নিশ্চিত করে জানবে, নিশ্চিত করে জানবে। শ্রীকৃষ্ণ দুর্যোধনকেও তৈরি করেন, যুধিষ্ঠিরকেও তৈরি করেন, শকুনিকেও তৈরি করেন, বিশ্বকেও তৈরি করেন। যুদ্ধটা তার দরকার, ধর্মযুদ্ধটা করাতে হবে, তাকে একটা উদ্দেশ্য সিদ্ধ করতে হবে, এটা তো আমি অবশ্যই মনে করি। সুতরাং হ্যাঁ, সবচেয়ে বড় কোথায় মানে কোন দিকে এগোচ্ছে বলে আমি ধারণা করছি জানো তো? আমি ভুল হতে পারি, আমি জাস্ট তোমার মতোই রিড করার চেষ্টা করছি।
তুমি দেখবে গত বেশ কিছু বছর ধরে আস্তে 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 পাশ্চাত্য সভ্যতার পতন হচ্ছে। আমি জানি না তুমি সেটা বুঝতে পারছি কিনা বা সবাই সেটা ধরতে পারছি কিনা। পাশ্চাত্য সভ্যতা বলতে এতদিন যেটা আমরা বুঝেছি, যেটা আসলে পাশ্চাত্য অসভ্যতা, হ্যাঁ, সেটা আস্তে আস্তে পতন হচ্ছে, শেষ হচ্ছে। আর ধীরে 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 যেটা সনাতন যে সভ্যতা, যে সভ্যতা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের আগে ছিল এবং প্রাচীন কাল থেকে আছে, বুঝতে পারছো, সেই সভ্যতা ধীরে 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 মাথা তুলতে আরম্ভ করেছে। তারই খেলা হচ্ছে। কুকুর যখন মরে যায় না, ধরো কামড়াতে গিয়ে মারা গেল, ওই লাস্ট যে কামড়টা দিল সেই কামড়টা ছাড়ানো যায় না, মরে গেল, ওই মাংসটা শুদ্ধ সেই কামড়টা বার করতে হয়। আমেরিকার এখন তাই অবস্থা। বিনাশকালে বিপরীত বুদ্ধি। এই ইংল্যান্ড নেব, এই ভেনেজুয়েলা নেব, এই ইরানকে আক্রমণ করব, একদম তোমার সব ধ্বংস করে দেবো, ট্যারিফ করে একদম পৃথিবীতে দাদাগিরি করব। এই যে আমেরিকার যে চালাকিটা, এটা চালাকি নয়, এটা একটা মরিয়া, ওই বিনাশকালে বিপরীত বুদ্ধি চলছে। মেইনলি তুমি লক্ষ্য করে দেখবে যেটা হচ্ছে, একটা মেরুকরণ হচ্ছে। 100 বছর, ঠিক আজ থেকে 100 বছর আগে 1947 থেকে আমেরিকান সাম্রাজ্য শুরু হয়েছিল। যখন বিবেকানন্দ আমেরিকা গেছেন, তখন আমেরিকা হচ্ছে পৃথিবীর ভবিষ্যৎ। আমেরিকা শুরু হয়েছে এই সাম্রাজ্য। আজকে যে আমেরিকাকে দেখছে, দাপট শুধু রাজনৈতিক বা সামরিক দাপট নয়, হলিউড থেকে, সাহিত্য থেকে, সমস্ত কিছু, বেলেল্লাপনা থেকে, সবটাই পুরো পৃথিবী যে মডেল ফলো করেছে 100 বছর ধরে, এই আমেরিকার 100 বছরের কাজ, সাম্রাজ্য শেষ। এইবার নতুন শক্তি উঠবে, মেরুকরণ হচ্ছে। এশিয়া বনাম পাশ্চাত্য মেরুকরণ হচ্ছে। এটা তুমি মহাকালের যদি ফলো করো ব্যাপারটা, মহাকালের দৃষ্টি থেকে তুমি এটা বুঝতে পারবে। মহারাজ, একটা কথা বলবো যদি অনুমতি দেন? যদি শান্তনু তোমাকে অনুমতি দেয়। ও আপনি বললেন যে মহাকাল যদি এখন আত্মপ্রকাশ করেন, তাহলে দেশে একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হবে। তোমার শখ মেটাতে যাবেন কেন উনি? তোমার আমার শখ মেটাতে যাবেন কেন? কি করবো আমরা? আমরা কি রক্ত দেবো না? তো না, তাকে না দেখতে পেলে দেবে না? শুধু একটা হিরোকে ফলো করবে, দেশকে ফলো করবে না? আমি তোমার বক্তব্যে সেটাই বললাম, বলি প্রদত্ত। শুধু যখন আমি কন্ডিশন, যদি নেতাজিকে দেখতে পাই তবে আমি বলি প্রদত্ত। এ কেন? নিঃস্বার্থ হওয়া। যে মানুষটা সারা জীবন ধরে নিজের দিকে তাকাননি পর্যন্ত, সর্বস্ব দিয়ে নিজে আত্মত্যাগ করেছেন দেশের জন্য, তার জন্য এটুকু করতে পারবে না? নিঃস্বার্থ হও। নেতাজিকে রিয়েলাইজ করো ভেতরে, দেশকে রিয়েলাইজ করো ভেতরে। একটা ইয়াং ছেলে, তাই না, ওরকম গুরুবাদী হবে কেন? ওরকম গুরু মানে কর্তা ভাজা হবে কেন? যে তাকে দেখলে তবে কীর্তন করতে আরম্ভ করবো, তা কেন? তিনি যে ফিরবেন যে পথ দিয়ে, জানবে তোমার আমারই রক্তে রাঙা সেই পথ দিয়ে তিনি ফিরবেন। তাকে ফেরার জায়গাটা করে দিতে হবে। বুঝতে পেরেছ? আমি এটা বলছি তিনি আত্মপ্রকাশ করবেন না, তিনি তাঁর সময়তে করবেন। তার সব কিছুই স্ট্র্যাটেজি, সাংঘাতিক স্ট্র্যাটেজি। তার সেন্স অফ টাইমিংটাও তিনি ঠিক করে রেখেছেন। যদি আত্মপ্রকাশ করবেন কি না, কিভাবে করবেন, কোথায় করবেন, এবং জগৎ তার আত্মপ্রকাশের জন্য তৈরি কিনা। এখন তুমি দেখতে পাচ্ছ ভারত আস্তে আস্তে তৈরি হচ্ছে, নিজেকে জানছে। সৌম্যজিৎ না, আমার কেশব স্যারের কাছে একটা প্রশ্ন, যে আমরা যেটাকে তথাকথিত স্বাধীনতা বলে জানি, সেটা তো অ্যাকচুয়ালি ট্রান্সফার অফ পাওয়ার। সো এই ট্রান্সফার অফ পাওয়ার্সের কোনো ডকুমেন্ট কি খোসলা কমিশন বা শাহনওয়াজ কমিশন বা মুখার্জি কমিশনে কি সেরকমভাবে এসছিল? মানে কি সেই ট্রান্সফার অফ পাওয়ার্সের ডকুমেন্টসে ছিল যেটা এত বছর ধরে ভারত সরকার আমাদের কাছে লুকিয়ে রেখেছে? সেটা কি কোনোভাবে মানে পাবলিক করা গেছিল? সেটাই আমার, বা কিছু যদি এটা সম্বন্ধে একটু বলেন। এটাই তো কোশ্চেন। আচ্ছা, উত্তরটা দিয়ে দিই। ট্রান্সফার অফ পাওয়ারের ভলিউম অনেকগুলো আছে, 1 to 10, 1 to 14। তো ট্রান্সফার অফ পাওয়ার কথাটা তো অনেকে বলে সঠিক নয়, অনেকে বলে সঠিক। কারণ ট্রান্সফার অফ পাওয়ার মানে আপনি একজনের হাত থেকে আরেকজনের ক্ষমতার দিয়ে হয়, এইভাবে স্বাধীনতা হয় না।
এইভাবে স্বাধীনতা হয় না। তাহলে স্বাধীনতার জন্য লক্ষ 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 মানুষ মারা যেত, লক্ষ লক্ষ বিপ্লবী আত্মত্যাগ করতো না। ইংরেজরা পরাজিত হয়েছে, ইংরেজরা পরাজিত হয়েছে। আজাইন ফৌজ নেতাজির নেতৃত্বে আজাইন ফৌজের লড়াই যে কী ক্ষতি হয়েছে ইংরেজের, এটা আমাদের বলা হয় না। মণিপুর অঞ্চল, আরও অন্যান্য অঞ্চল, উত্তর পূর্ব, সেই সব জায়গায় অবস্থার প্রথমে ভালো ছিল না। প্রচণ্ড টর্চার ইংরেজরা করেছে মানে ইংরেজের পুলিশরা করেছে। ইংরেজি পুলিশ মানে আমাদের পুলিশ, আমাদের ইংরেজি সেনা মানে আমাদের সেনা। ব্রিটিশ উপনিবেশ হচ্ছে ভারতবর্ষ। সেখানে ভারতীয় সেনারা, ইংরেজি সেনা, ভারতীয় সেনারা ওখানে অনেক টর্চার করেছে। ফলত উত্তর পূর্বাঞ্চলে অনেক উপজাতি জাতিসংঘরা ভারতীয় সৈন্যদের খেপে যেত, এখনও যার জন্য খেপে যায়। ওদের ধারণা এই ভারতীয় সেনারা আসলে ইংরেজের সেনা, এরাই আমাদের টর্চার করেছে। কিন্তু যেটা এক্সাম্পল দিয়ে দেবো মারাত্মক, যখন উত্তর পূর্বাঞ্চলে আজাইন ফৌজের সেনা ঢুকছেন, জয় হিন্দ স্লোগান দিচ্ছেন, নিতাই জিন্দাবাদ দিচ্ছেন, ওই সমস্ত বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষ আস্তে আস্তে জানতে পারলেন নেতাজি হচ্ছেন ভারতবর্ষের সবচেয়ে বড় স্বাধীনতা সংগ্রামী। তার সেনাদের দেখে তারা জয় হিন্দ বলেছে, তার সেনাদের থেকে নেতাজি জিন্দাবাদ বলেছে। কিন্তু এই যে ব্যাপারটা হলো, এটা তো জানানো হয়নি কাউকে, পরবর্তী প্রজন্ম জানতেও পারে না, এইভাবে বিস্তারিত আলোচনাও করেন। ফলতই উত্তর পূর্বাঞ্চলে যে রোষ, যে ক্ষোভ, যে বিক্ষোভ ওই জনজাতিদের মধ্যে প্রচণ্ড তাদের ওপর শোষণ করেছিল ভারতবর্ষের তৎকালীন সরকার, মানে ঔপনিবেশিক ভারতের সরকার। ঠিক আছে, ফলতই এই ধারণাটা ওদের রয়ে গেছে, এটা আস্তে আস্তে চলেও যাচ্ছে। এখন মণিপুরে অনেক ভারতীয়রা ওই উপজাতি, তারপরে অন্যান্য জাতিসমূহ, তারা প্রচণ্ড ভক্ত নেতাজির ওপর। সব জায়গায় ছড়ায়নি, কিন্তু হচ্ছে। মণিপুরেই তো নেতাজির ওপর ওই মহিরাঙের দখল করা হয়েছে। সুতরাং এটা ব্রিটিশের প্ল্যান অনুযায়ী, ব্রিটিশের চক্রান্ত অনুযায়ী ভারতীয় সেনারা যে অত্যাচার করেছে, না করে পারবে না, তার চাকরি থাকবে না। তারই ফলে মণিপুরে প্রচণ্ড বিদ্রোহ এবং বিক্ষোভ হয়েছে। এখন সেটা আস্তে আস্তে অবশ্যই দূরে হয়ে যাবে যদি ভারত সরকার তার নীতিটা একটু পারে। অর্থাৎ নেতাজির যে স্বীকৃতি, এটা যতক্ষণ না দেবে ততক্ষণ ভারত সরকার মন থেকে এগুলো করবে না, প্রকাশ করবে না। এই হিংসাটা এখনও আছে, অস্বীকার করলে হবে না। যে সরকারই থাক, নেতাজির সম্বন্ধে হয়তো কিছু হয়েছে, লালকেল্লায় একটা মিউজিয়াম হয়েছে, তারপর দিল্লি গেটওয়েতে নেতাজি মূর্তি বসেছে, এগুলো পজিটিভ সাইড, এগুলি সব নয়। ঠিক আছে, যেমন একটা কথা একটু সাপ্লিমেন্ট করে দিই, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, এটা অলরেডি আর্কাইভাল ডকুমেন্ট, আমি ফেসবুকে পোস্ট করে দেবো। ঠিক আছে, কোনো পাবলিক নেই, আমি পোস্ট করে দেবো। হ্যালো, আমরা সময় খুব সীমিত। এই ডকুমেন্টগুলো আপনারা পাবেন গুগল সার্চ করলে। আপনার ট্রান্সফারের পর 1976 সালে প্রথম প্রকাশিত হলো, 1976 সালে। ঠিক আছে, হ্যালো, এগুলো পাবেন। ধন্যবাদ। সময় খুব সীমিত, আমি শেষ প্রশ্নে যাব। মঞ্চে উপবিষ্ট যারা রয়েছেন তাদের আমার প্রণাম। বিশেষ করে আমি এমন দুটি প্রশ্ন করতে চাই, খুব সংক্ষেপে উত্তর দেওয়া যাবে, কিন্তু আপনারা চারজনই একটু আমাকে যদি উত্তর দেন তো ভালো হবে। মানে চারজনের মধ্যে একজন আর কি, যে কেউ উত্তর দিতে পারেন। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমরা নর্মদা তীরে একটা বিশাল স্ট্যাচু দেখছি, স্ট্যাচু অফ মানে লিবার্টির মতো আর কি। নাম তো সবাই জানেন, বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু। বল্লভভাই প্যাটেলের যে কীর্তি কাহিনী সেটাও আমরা মোটামুটি জানি, কি ঘটনা, কি এর পরিপ্রেক্ষিত। প্রশ্নটা আমার হচ্ছে, এটা কি ওনারই ক্যামোফ্লেজিং স্ট্র্যাটেজি? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর হচ্ছে যে ইম্ফলে যখন আজাদ হিন্দ ফৌজের, আমরা এটা পড়েছি, বিভিন্ন জায়গায় পড়েছি এবং শুনেওছি, বিশেষ করে ওই মহামানবাসে, তারপর চক্র গোয়েল নেতাজিতে পড়েছি, আমরা জয়ন্তদার বইতেও পড়েছি, আমরা মহারাজের কিছু পডকাস্টেও, একটা পডকাস্টেও শুনেছি যে 3 জন গিয়েছিলেন ভারতীয়
সৈন্যবাহিনী থেকে গিয়ে ইংরেজদের বলেছিলেন ওরা কিন্তু এখন ঘাস পাতা খেয়ে যুদ্ধ করছে, কারণ ইংরেজরা ভাবছিল যে ওরা মানে সারেন্ডার করবে। তোমরা এখন সারেন্ডার করো না, 3টে দিন ওয়েট করো, তাহলেই মানে ইংরেজরা অকুপাই করতে পারবে। কিন্তু আলটিমেটলি সেই 3 জনের নাম কিন্তু আমরা কার কোথাও পাইনি, যদিও জানি, মোটামুটি আন্দাজ করি। তবুও প্রশ্নটা এখানেই, এমন কি কোনো বাধ্যকতা মানে আপনারা যারা কি গবেষণা করছেন আপনাদেরও কি আছে যে এই নামগুলো এত বছর বাদে প্রকাশ না করা? এইটাই প্রশ্ন। 3টে নাম কিন্তু জানি আমরা কে কে, তা আপনাদের মুখ থেকে শুনুন। জয়ন্তদা বলুন। নেতাজির সঙ্গে যে ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা হয়েছিল ভাবা যায় না। ওই রিয়াজ, মদন দে, সাহ, এবং আমরা জানি এরা প্রত্যেকে কুশপুতুল দাহ করা, এবং নেতাজি অর্ডার দিয়েছিলেন কেউ যদি এরকম কিছু করে শুট অ্যাট সাইট। একটু বলে দিই, আরও 2 জনের নাম আছে। আর 15 মিনিটের ব্যবধানে, 15 মিনিটের জন্য ইম্ফল যে পতনটা হয়েছিল, এটা অন রেকর্ড পাওয়া যাচ্ছে বিশ্বাসঘাতকতার জন্য। আজকে ঠিক 10টার সময় ব্রিটিশ সাদা পতাকা ওড়াতো, ওদের কাছে খবর চলে এসছে 9:45-এ আইএনের দিক থেকে যুদ্ধবিরোধী সাদা পতাকা হচ্ছে। 15 মিনিটের ব্যবধানে ইতিহাসটা অন্যরকম হয়ে গেল, ভারতবর্ষের ইতিহাস। এটা বড় দুঃখের। আর রিয়াজ, মদন দে একটু গান বেরিয়েছিল, 2 জনের নামে একটু বল অনেকের গায়ে লাগতে পারে, যদি না আমরা সবাই জানি লক্ষ্মী সাইকেলের কথা। আর শাহনাজ খান, লক্ষ্য করে দেখুন, শাহনাজ খান ভারত থেকে গেল, হাবিবুর রহমান, এমজেড কিয়ানি, কর্নেল বুরহানুদ্দিন ভারতবর্ষের জায়গা পায়নি, পাকিস্তানে যেতে বাধ্য হলো। হাবিবুর রহমানের বাড়িতে নেহেরু রেড করে দিয়েছিল, বাধ্য হয়েছিল পাকিস্তানের আর্মিকে জয়েন করতে। তো ইতিহাস। ধন্যবাদ। হ্যালো, বিষয়টা আমি বলি, প্যাটেল কি করছেন, নেতাজি আছেন কিনা, কোথায় আছেন, এই সম্পর্কে বলার আমার অধিকার নেই, ধৃষ্টতা নেই। নেতাজি এখানে আছেন, ওখানে আছেন, বেঁচে আছেন কিনা, বা কি কাজ করছেন, এই বিষয়ে গবেষক হিসেবে কোনো পাথুরে প্রমাণ আমার কাছে নেই। অনুমান নিয়ে কখনো মাইকে বলা যায় না, সুতরাং সে ধৃষ্টতা নেই। ক্ষমা করবে। হ্যালো, প্যাটেলের বিশ্বাসঘাতকতা হচ্ছে সবচেয়ে বড় বেইমানি, এর থেকে আর বড় কিছু হয়নি। অনুপম রাষ্ট্রপতি যখন ছিলেন, এই অ্যানিটা এমিলির গল্প, টাকা 2 লক্ষ টাকার যে ফান্ড করা হলো অ্যানিটা এমিলির নামে, তার সেখানে ট্রাস্টি বোর্ডের মধ্যে ছিলেন এই প্যাটেল। এই প্যাটেল তো জানি, প্যাটেলের দাদা বিরাট একটা অ্যামাউন্টের টাকা সুভাষচন্দ্রকে দিয়েছিলেন, তখনই মামলা হয়েছিল। প্যাটেলকে এখন অনেক কিছু বলা হয়, যে প্যাটেলের বাধ্যবাধকতার জন্য বর্তমান সরকারও হাত পা বাঁধা হয়ে গেছে, একটা জায়গায় গিয়ে থমকে গেছে। এই প্যাটেল আজাদ সেনাবাহিনীতে একটি জওয়ানকেও নেওয়া হয়নি। সেনা ব্যারাকের কোথাও, ক্লাবে, ক্যান্টিনে নেতাজির ছবি টাঙানো যাবে না, জয় হিন্দ উচ্চারণ করা যাবে না, নেতাজির জন্মদিন পালন করা যাবে না। এগুলো তো সত্য। এই সত্য থেকে আমরা সরে যাচ্ছি। আমরা বলি শ্যামাপ্রসাদ নাকি ঢিল মেরেছিলেন নেতাজিকে, ডাহা মিথ্যা কথা। আমি তো আমার শ্যামাপ্রসাদের বইতে আমি লিখেছি অনৈক্য থেকে ঐক্যে, সেখানে যেটা নথি বেরিয়ে এসছে, লেটেস্ট নথি আপনাদের বলি, দেশ ছেড়ে যখন বেরিয়ে যাওয়ার আগে শ্যামাপ্রসাদের লোকজন সুভাষচন্দ্রের সঙ্গে দেখা করছে, তার রেকর্ড কিন্তু পাওয়া গেছে। আসলে আর কাউকে দেখেছি, আমরা পডকাস্টও করেছি সেটা নিয়ে। আর যেটা সবচেয়ে বলার কথা, যে আমরা অনেক কিছু বলছি, তো ছোট্ট করে তো বলে দিই, কাজী নজরুল ইসলাম একটা চিঠিতে লিখেছিলেন, আগামী বাঙালি মনে রাখবে 2 জনকে, এক সুভাষচন্দ্র বসু আর শ্যামাপ্রসাদকে। শ্যামাপ্রসাদ নিয়েও নতুন করে ভাবার সময় এসেছে, এটা দরকার। থ্যাংক ইউ। হ্যালো, বিষয়টা এমনই, নেতাজি সুভাষচন্দ্র বোস, এই বিষয়টা নিয়ে আচ্ছা আমি নিচ্ছি আপনার প্রশ্ন। তো আমার মনে হয় এই আলোচনা করতে করতে ভোর হয়ে যাবে। এই মানুষটাকে নিয়ে সমগ্র বিশ্বে এত বিতর্ক, এত কনস্পিরেসি, চারিদিকে এত উন্মাদনা, তো আমরা শেষ করতে পারবো না, খুব সময় সীমিত। একজন প্রবীণ মানুষের প্রশ্নটা আমি নিয়ে, আমরা যে বিশিষ্ট ব্যক্তিরা আমাদের এই মঞ্চে আছেন তাদের হাত দিয়ে আমাদের 23 তারিখে যে প্রতিযোগিতাটা হয়েছিল, আমরা ওনাদের হাত দিয়ে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা করব। তো আমি অভিজিৎ দা, ওনাকে মাইকটা দাও।
হ্যালো, ভাই মাইকটা দে। হ্যালো, আচ্ছা, নেতাজির সঙ্গে আমি ডক্টর চৌধুরীকে জিজ্ঞেস করছি, নেতাজির সঙ্গে যে হাবিবুর রহমান ছিলেন সেই ইস্তফার প্লেন ক্রাশে, তো তিনি পরে তার স্ট্যান্ডটা কী ছিল একটা কথা। তারপরে বাংলাদেশ যুদ্ধের পরে 93,000 পাকিস্তানি প্রিজনার ওয়ারকে ছেড়ে হতো তাকে। আর আরেকটা কথা হচ্ছে যে সেই ছাই ভস্ম যেখানে রাখা আছে রেণুকাজীবন থেকে, সেখানে নেহেরু এবং ইন্দিরা গান্ধী ভিজিটার বুকসে কী লিখেছিলেন এবং গান্ধীজি কেন পরিবারকে বলেছেন তোমরা শ্রাদ্ধ করো না। শেষ থেকে শুরু করি। অভিজিৎ বাবু, যেটা বলি যে জওহরলাল নেহরু গিয়ে ওখানে, ইন্দিরা গান্ধী গিয়ে ওখানে নেতাজির কথা লেখেননি, আর লিখেছিলেন বুদ্ধদেবের শান্তির কথা। আর 89 সালের 4 সেপ্টেম্বর মধ্যরাতে 345 বছর বুদ্ধ মন্দির পুরো ছাড়খাড় হয়ে গেছিল। মুখার্জি কমিশন আসার পরে সেখানে ছবি পাঠাচ্ছে কাঠের বাক্সের মধ্যে, আতপোড়া চোয়াল, খুলি, প্যারাইটাল্লো, ফ্রন্টাল্লো, দাঁতের সকে আর ব্রাউন পেপারের মধ্যে কুচু কুচু ছাই, যেটা আমি আগেও দাবি করেছি। এটা একটা তদন্ত হওয়া উচিত, সিট গঠন করে কে বা কারা রেখে এলো, কার ছাই আমরা জানি। দ্বিতীয়ত যে প্রশ্নটা করলেন যে আমাদের হবিবুর রহমান আদৌ ওই প্লেনে ছিল, প্লেনটা যায়নি, প্লেনটা আজাদির প্লেন, উনি বেরিয়ে গেছেন। হবিবুর রহমান যা করেছেন অত্যন্ত বিশ্বস্ত সহকর্মী হিসেবে পুরোটাই নাটক করেছেন। 1953 সালে পাকিস্তানে প্রেস কনফারেন্স করে হবিবুর রহমান বলেছিলেন কোনো এয়ার ক্র্যাশ হয়নি। এগুলো অন রেকর্ড। ক্যালকাটা আমাদের সিভিল মিলিটারি গেজেট যেটা, সেইটায় বেরিয়েছিল। দুঃখের বিষয়, তার কপিটা ন্যাশনাল লাইব্রেরিতে আমরা সার্চ করতে গিয়ে পাবলিকলি বলেছিলাম, ওটা আছে ওই কপিতে, দেখা গেল ওই পৃষ্ঠাটা ছেঁড়া, বাকি সব কাগজ আছে। কিন্তু করোবোরেটিভ প্রুফ হিসেবে আমরা অমৃত বাজার পত্রিকায় শিলবদ্ধজালী স্টেটমেন্ট থেকে বুঝতে পারছি হবিবুর রহমান এই স্টেটমেন্ট দিয়েছেন এয়ার ক্র্যাশ হয়। আর একটা মাঝে কি প্রশ্ন করেছিলেন? ইয়েস, বাংলাদেশ মুক্তিযুদ্ধের নেপথ্যে যে নেতাজি, তার দুটো ছোট ছোট প্রমাণ দিচ্ছি। এক, আপনারা জানেন অসীমানন্দ সরস্বতী নেতাজির এক সময় খুব কাছের ছিলেন, বিপ্লবী মানুষ। তারই শিষ্য শ্যামনাথ যখন বাংলাদেশ গেছেন, সঙ্গে ছিলেন শিশির বসু, আরও কয়েকজন মেডিকেল টিম। সেখানে প্রথমে দেখেই জেল থেকে মুক্তি পেয়েছেন আমাদের মুজিবুর রহমান। তিনি জড়িয়ে ধরেছেন সন্ন্যাসী শ্যামনাথকে, বলছেন নেতাজির জন্য আমাদের এই স্বাধীনতা। আমি কলকাতায় গিয়ে সব বলব। কলকাতা এয়ারপোর্টে নামলেন ফেব্রুয়ারি মাসে, মুখে কুলু পাটলেন, সঙ্গে ইন্দিরা গান্ধী ছিলেন, শুধু নেতাজির স্ট্যাচুর দিকে তাকিয়ে থাকলেন, তারপরে স্যালুট করলেন। সংবাদপত্র তারপরে চুপ হয়ে গেলেন। সেই সময় বলে দিই, ওই 1972 সালে ইন্দিরা গান্ধী সরকার নেতাজির ফাইল পুড়িয়েছে, মুখার্জি কমিশনে জেনেছি। ওই 72 সালে কলকাতার ফোর্ট উইলিয়ামে মুক্তিযুদ্ধের যাবতীয় নথি পুড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ দুটি রাষ্ট্রই চাপের কাছে নথি স্বীকার করেছে, এবং এখানেই বাধ্যবাধকতা ছিল 93,000 সেটাকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া। ধন্যবাদ। ধন্যবাদ জয়ন্ত দাকে। আমি জয়দীপ মহারাজ অনেকটা দূরে যাবেন, ওনাকে আমাকে একটু ছেড়ে দিতে হবে। আমি আমাদের এই অনুষ্ঠান চলাকালীন একজন বিশিষ্ট অতিথি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, আমাদের খুব কাছের মানুষ, 50 নম্বর ওয়ার্ডের 51 নম্বর ওয়ার্ডের পৌরপিতা ইন্দ্রনীল কুমার। আসলে টিটোদার সঙ্গে এমন একটা রিলেশন, আমি ওয়ার্ডটাকে গুলিয়ে ফেলেছি। আসুন, আমি ওনাকে মঞ্চে আহ্বান করছি। আমাদের বিশিষ্ট অতিথিদের পাশে উনি একটুখানি আসন গ্রহণ করুন। আমি নেতাজির প্রতিকৃতিতে ওনাকে পুষ্পস্তবক নিবেদন করার জন্য অনুরোধ করছি।
জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। আমরা এবারে চলে আসছি, বাচ্চারা অনেক অধীর আগ্রহে বসে রয়েছে। আমরা এই আলোচনা সভাটা করেছিলাম, আমরা সমৃদ্ধ হলাম এই মানুষগুলোর কাছ থেকে। যে সমস্ত তথ্য যা যা শুনলাম আজকে মলঙ্গালেনে এই মঞ্চ থেকে প্রচুর মানুষ সমৃদ্ধ হলো। আমি এনাদের হাত থেকেই ছোট ছোট বাচ্চারা যারা দৌড় প্রতিযোগিতা করেছে তাদেরকে আমরা একটি বিভাগের পুরস্কার বিতরণী করে আমি জয়দীপ মহারাজকে ছেড়ে দেব। পরবর্তী বক্তাদের যারা ছিলেন বিশিষ্ট অতিথি তাদের কাছ থেকে করব। হ্যালো, সিট অ্যান্ড ড্র কম্পিটিশনের আমি যে নামগুলো বলছি, যে প্রতিযোগিতা হয়েছিল তাতে আমাদের এই তৃতীয় স্থানাধিকারী আরুষ ঘোষ, এ গ্রুপের অঙ্কন প্রতিযোগিতার তৃতীয় স্থানাধিকারী আরুষ ঘোষ, দ্বিতীয় স্থানাধিকারী আলিয়া হক, প্রথম হয়েছেন এই গ্রুপের শতশ্রী দে। আমি তিনজন প্রতিযোগীতে মঞ্চের সামনে আসার জন্য বলছি। হ্যালো, আরুষ ঘোষ, আলিয়া হক, শতশ্রী দে। আচ্ছা, আলিয়া হক এসছে।